শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, কেজির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি প্রিয়তি বড়ুয়া, তোমাদের শ্রেণী শিক্ষিকা। আজকে আমরা যে জিনিসটা পড়ব সেটি হচ্ছে স্বরচিহ্ন। স্বরচিহ্ন তোমাদের চারটি ছিল: আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার। এই চারটি তোমাদের সিলেবাসে আছে। এই চারটি হচ্ছে এই চারটি স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন। কিন্তু শুধু এই চারটির উপরে নির্ভর করে তোমরা কথায় লিখো বা ধরো শব্দ গঠন অথবা কবিতা যে ছড়াগুলো তোমাদের লিখতে হবে, শব্দার্থ লিখতে হবে, সেগুলো তোমরা পারবে না। সেজন্য বাকি যে আমাদের স্বরচিহ্ন শিখতে জানার দরকার, সেই সমস্ত স্বরচিহ্ন বা কারচিহ্ন সম্পর্কেও আমাদেরকে একটু আধটু জ্ঞান রাখতে হবে। আমি তোমাদেরকে আজকে অনেকগুলো স্বরচিহ্ন দেখাবো, কারচিহ্ন দেখাবো। এর বাইরে আরও যা স্বরচিহ্ন বা কারচিহ্ন আসবে সেগুলো তোমরা আস্তে আস্তে শিখে যাবে, ছড়া অথবা শব্দ গঠন এই সমস্ত শিখতে শিখতে। যেমন ধরো গত ক্লাসে আমরা শিখেছি আকার দিয়ে কি হয়। আকার দিয়ে আমরা আ উচ্চারণ করার জন্য আকারটা ব্যবহার করি এবং হ্রস্বইকারটা ব্যবহার করি ই উচ্চারণ করার জন্য। এরপর দীর্ঘইকারটাও আমরা ই উচ্চারণ করার জন্য ব্যবহার করি। এরপর হ্রস্বকার কেন ব্যবহার করি? হ্রস্বকারটা আমরা ব্যবহার করি উ এই উচ্চারণটা করার জন্য। এরকম আমাদের আরো অনেক রকমের স্বরচিহ্ন কারচিহ্ন আছে, যেগুলো আমাদের জানাটা খুবই জরুরি। এই সমস্ত ছাড়া তোমরা কিন্তু শব্দ গঠন করতে পারবে না। সেগুলো কি কি হতে পারে? যেমন ধরো আমি তোমাদেরকে বলছি, তোমাদের বইয়েও এরকম অনেক শব্দ পাবে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের হ্যান্ডরাইটিং বইয়ে এতটুকু যায়নি, তাই তোমাদেরকে ওগুলো এখন লেখার দরকার নেই। কিন্তু তারপরে আমি তোমাদেরকে বলছি শুধুমাত্র বোঝার জন্য। সেটি হলো, আমরা হ্রস্বইকার এবং দীর্ঘইকার দুটো দিয়েই কিন্তু ই উচ্চারণ করি। দুটোর উচ্চারণ কিন্তু একই রকম, কিন্তু আমরা বানানের ক্ষেত্রে ভিন্ন। অর্থাৎ হ্রস্বইকারটা আমরা এভাবে দিয়ে থাকি এবং দীর্ঘইকারটা আমরা এভাবে দিয়ে থাকি। কোনো কোনো ক্ষেত্রে হ্রস্বইকারটা ব্যবহার হয় এবং কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘইকারটা ব্যবহার হয়। সেই ক্ষেত্রে কিন্তু দেখতে দুইটাই কিন্তু উচ্চারণ কিন্তু একই রকম। আর সেরকম একটি হলো দীর্ঘ উকার। আমরা হ্রস্ব উকারটা ব্যবহার করি কেন? উ উচ্চারণ করা জন্য। যেমন ক হ্রস্ব উকার ল, কুল। ক এর সাথে হ্রস্ব উকার যুক্ত করে আমরা কু বলেছি এবং পাশে ল যুক্ত করে লিখেছি কুল। সেরকম আরেকটা আছে দীর্ঘ উকার। দীর্ঘ উকার কিভাবে? দীর্ঘ উকারটাও উ উচ্চারণ করার জন্য ব্যবহার হয়, কিন্তু দুটোই উচ্চারণ একই অথচ দেখতে ভিন্ন। দীর্ঘ উকার ল, কুল। এখন একটা হ্রস্ব উকার আর একটা দীর্ঘ উকার, একটা হ্রস্ব উকার আর একটা দীর্ঘ উকার, দুটোর উচ্চারণ একই রকম, বানানটাও প্রায় একই রকম, শুধুমাত্র একটাতে হ্রস্ব উকার ব্যবহার হয়েছে আর একটাতে দীর্ঘ উকার ব্যবহার হয়েছে। এই দুটোর কারণে কিন্তু দুটোর মধ্যে অনেক বড় তফাৎ হয়ে গেছে। কেন বলছি? কারণ কুল একটা ফলের নাম, আবার ক দীর্ঘকার ল, কুল হচ্ছে তীর বা নদীর তট। এরকম করে আমাদের ছোট্ট একটা চিহ্নের জন্য আমাদের পুরো একটা শব্দের অর্থটা পরিবর্তন হয়ে গেল। সেজন্য কোথায় হ্রস্বকার, কোথাও দীর্ঘকার, কোথাও হ্রস্বইকার, কোথাও দীর্ঘইকার, এই দুটো বিষয়ে আমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপরে দীর্ঘকার দিয়ে আরো অনেক রকমের শব্দ হয়। যেমন ধ দীর্ঘকার প, ধ দীর্ঘকার প, ধূপ। তারপরে দীর্ঘকার ছাড়া আমাদের আর কি কি আছে? আমরা আকার শিখেছি, হ্রস্বইকার শিখেছি, দীর্ঘইকার শিখেছি, হ্রস্বকার দীর্ঘকার দুটোই শিখেছি। এরপরে আছে রি। রিটা আমরা কিভাবে লিখি? স্বরবর্ণে আমরা রিটা লিখি এভাবে, আমরা রিটা লিখে ফেলি। এই রিটা উচ্চারণ করার জন্যও কিন্তু একটি স্বরচিহ্ন আছে, সেটা হচ্ছে এইভাবে। এটাই হচ্ছে কি? রিকার। এই রিকার দিয়ে কি কাজ হয়? এই রিকার দিয়ে রি উচ্চারণ করা হয়। রি কিভাবে উচ্চারণ করা হয়? কোনো একটা শব্দের সাথে রিটা যুক্ত করার জন্য রিকারটা আমরা ব্যবহার করি। যেমন ধরো গ লিখলাম আমরা,
গয়ের পাশে আমরা হ লিখলাম এবং গ এর সাথে যদি আমরা রিকারটা যুক্ত করে দেই তাহলে কি হয়ে যাবে গৃ হ। রিকার ছাড়া এটা হবে গ হ, এটার কোনো অর্থ নেই, কিন্তু গ এর সাথে যদি আমরা রিকারটা যুক্ত করে দিই তাহলে হয়ে গেল কি গৃহ। কি হয়ে গেল গৃহ। এরপরে ত এর সাথে আমরা যদি রিকারটা যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে ত্রি এবং পাশে মূর্ধন্য বসিয়ে আমরা লিখতে পারি তৃণ। এভাবেই আমরা কিন্তু শব্দগুলো গঠন করে থাকি। তারপর ধরো নৃত্য, আমরা তো সবাই কম বেশি জানি এই নৃত্যটা লেখার জন্য কিন্তু আমাদের রিকারের প্রয়োজন হয়, কারণ নয়ের পাশে রিকারটা যুক্ত করে আমরা নৃ লিখি, তারপর ত এর সাথে জফলা যুক্ত করি এবং এটিও কিন্তু একটি চিহ্ন। এগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তাহলে স্বরচিহ্ন সম্পর্কে মোটামুটি তোমাদের অনেকখানি এগিয়েছে। তোমরা একার, হ্রস্বকার, তোমরা আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার অনেক কিছুই জেনেছো। এরপরে আছে ধরো এরপরে আমরা আরেকটা চিহ্ন দেখি, সেটা হচ্ছে একার, যেটা এ উচ্চারণ করার জন্য ব্যবহার হয়। অর্থাৎ এ উচ্চারণ করার জন্য আমরা একারটা ব্যবহার করে থাকি। এ উচ্চারণ করার জন্য একার ব্যবহার করে আমরা যে কোনো শব্দের সাথে এটা এ উচ্চারণ করতে পারি। যেমন ধরো ময়ের সাথে যদি আমরা একারটা যুক্ত করি হয়ে যাবে মে, তারপর ত এর সাথে একার যুক্ত করলে তে, ল এর সাথে একার যুক্ত করে লে, এরকম করে আমরা এটা যুক্ত করতে পারি। তারপরে ছয়ের সাথে যেমন ধরো ছে, যে কোনো শব্দ, যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে তুমি যদি একারটা যুক্ত করো তাহলে কি হয়ে যাবে এ উচ্চারণ করা যাবে। তারপরে একারটা তোমরা শিখলে, এরপর দেখো ওইকার। ওইকারটা আমরা সাধারণত এইভাবে লিখে থাকি, এটা হলো কি ওইকার। ওইকারটা আমরা ওই উচ্চারণ করার জন্য ব্যবহার করে থাকি। যেমন ত এর সাথে যদি আমরা ওইকারটা ব্যবহার করি হয়ে যাবে তৈ, ত যোগ ওই, তৈ। তারপর ক এর সাথে যদি আমরা ওইকারটা যুক্ত করি হয়ে যাবে কই। এরকম করে গ এর সাথে ওইকার যুক্ত করে আমরা করতে পারি গই। বুঝতে পেরেছো ওইকারটা কেন ব্যবহার হয়? এরপরে ওইকারের পর আসে ওকার। ওকারটা হচ্ছে এক পাশে একার, অন্য পাশে আকারের মাধ্যমে আমরা ওকারটা লিখে থাকি। ওকারটা ব্যবহার হয় অবশ্যই কিসের জন্য? ও ব্যবহার, ও শব্দটা, ওটা উচ্চারণ করার জন্য, যে কোনো শব্দের সাথে ও উচ্চারণ করার জন্য। যেমন ক এর সাথে ও উচ্চারণ করার জন্য আমরা ওকারটা যদি দিই ক ওকার কো, ত ওকার তো, ব ওকার বো, ম ওকার মো। অর্থাৎ যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে তোমরা ওকার যুক্ত করলে সেটা ও উচ্চারিত হবে। তারপরে ওকারের পর আমরা শিখবো একটু করে ঔকার। ওকারটা অবশ্যই ও উচ্চারণ করার জন্য ব্যবহার করা হয়। এবার আমি তোমাদেরকে এক্সাম্পলটা দেখাচ্ছি। যেমন দন্তন, দন্তন এর সাথে আমি ওকারটা যুক্ত করলাম হয়ে যাবে নৌ। তারপরে বয়ের সাথে আমি যদি ওকারটা যুক্ত করি হয়ে যাবে বউ। তারপরে ময়ের সাথে যদি আমি ওকারটা যুক্ত করি কি হবে? মৌ। এভাবে আমরা ওকারটা ব্যবহার করে থাকি শব্দের মধ্যে। ওকারটা ও উচ্চারণ করার জন্য আমরা ওকারটা ব্যবহার করে থাকি। তাহলে তোমরা অনেক কিছু, অনেক স্বরচিহ্ন শিখে গেছো এবং তোমাদের যদি কোনোটা কোনো কারণে কনফিউশন লাগলে তাহলে তোমরা এই যে হাতের লেখা আছে তোমাদের বই, হাতের লেখাতে পৃষ্ঠা নাম্বার 33 থেকে শুরু করে তোমরা অনেকগুলো কারচিহ্ন 33 নম্বর পৃষ্ঠা থেকে তোমরা অনেকগুলো কারচিহ্ন দেখতে পাবে।
যেমন স্বরচিহ্ন দেখতে পাবে, যেমন আকার দিয়ে মামা, বাবা, তারপর চাচা, টাকা, জামা, অনেক কিছু আকার দিয়ে ব্যবহার করে শব্দ দেখানো হয়েছে। জাস্ট পড়ে যাবে, কিন্তু হ্যান্ডরাইটিং গুলো তোমাদের কিন্তু এখন নেই, সেজন্য হ্যান্ডরাইটিং গুলো প্র্যাকটিস করতে হবে না এখানে। তারপর রস্বইকার দিয়ে কিভাবে কি শব্দ হয়, দীর্ঘইকার কিভাবে লিখতে হয় বা কি কি শব্দ হতে পারে, এরকম করে অনেকগুলো স্বরচিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আজকে যেগুলো আমি তোমাদেরকে স্বরচিহ্নগুলো পড়ালাম, এগুলো কিন্তু তোমাদেরকে শব্দ গঠন করতে হবে না, শুধুমাত্র গত ক্লাসে যে স্বরচিহ্নগুলো দিয়েছি সেগুলো দিয়ে তোমাদের শব্দ গঠন করতে হবে। তাহলে আজকেরটা আমি কেন করালাম? আজকেরটা করালাম কারণ তোমরা এরপরে ছড়া শিখবে, কথায় লেখো শিখবে, অনেক কিছু শিখবে, সেখানে এই স্বরচিহ্নগুলো থাকবে, তাই তোমাদেরকে একটু করে ধারণা দিয়ে দিলাম। আর আজকে তাহলে তোমাদের বাংলাতে যে কাজটি থাকবে সেটি হলো, তোমরা তোমাদের হাতের লেখা যে বাংলাটা আছে, ছোটদের হাতের লেখা তৃতীয় ভাগ, এখানে দেখবে পৃষ্ঠা নাম্বার 3-এ স্বরবর্ণগুলো দেখে দেখে পড়ি। এই স্বরবর্ণগুলো লেখার জন্য নিচে কিছু জায়গা আছে, এই জায়গাটাতে তোমরা স্বরবর্ণগুলো লিখবে। আর এরপর আরেক পৃষ্ঠা উল্টানোর পর তোমরা এখানে দেখতে পাবে ব্যঞ্জন বর্ণগুলো দেখে দেখে পড়ি। এই ব্যঞ্জন বর্ণগুলো দেখে দেখে পড়বে এবং এখানে খালি ঘরে ব্যঞ্জন বর্ণগুলো লিখি। এই খালি ঘরগুলোতে তোমরা এই সমস্ত ব্যঞ্জন বর্ণ একবার একবার করে লিখবে। এখানে প্রথমে কটা লেখা আছে, তোমরা দেখলে খেয়াল করলে বুঝতে পারবে এই কটা কিন্তু পুরো ঘরটা ভর্তি করে লেখা আছে। তোমরা সেভাবেই লেখার চেষ্টা করবে, কোনটা কোন লাইনে লেগেছে লাগেনি এটা এখানেই দেখতে পাবে, এবং ঠিক এটার মতো করেই লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের হাতের লেখাটা ভালো হবে। এরপরে বাংলার পর আমাদের যে জিনিসটা আছে সেটি হচ্ছে ইংলিশ। ইংলিশের মধ্যে আমাদের আছে রিঅ্যারেঞ্জ লেটার্স, স্মল লেটার্স এন্ড ক্যাপিটাল লেটার্স। স্মল লেটার্স এন্ড ক্যাপিটাল লেটার্স রিঅ্যারেঞ্জ এটা কি জিনিস? এটি হলো তোমাদেরকে পরীক্ষার প্রশ্নে কিছু অ্যালফাবেট এলোমেলো করে দেওয়া হবে, সেটা স্মল লেটারও হতে পারে আবার ক্যাপিটাল লেটারও হতে পারে। যেমন ধরো এ, সি, ডি, বি, এরকম করে তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হলো। তাহলে এটাকে তোমরা কিভাবে লিখবে? তোমরা এখানে ANS অর্থাৎ আনসারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ANS, এটা লিখে এই অ্যালফাবেট গুলো সাজিয়ে লিখবে। যেমন প্রথমে আসে কি A, তারপর আসে কি B, তারপরে আসে C এবং সবশেষে D। এই লাইনের মধ্যে এভাবেই তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। এটা গেল শুধুমাত্র ক্যাপিটাল লেটারের কথা, এবং ক্যাপিটাল লেটারে যে 26টি আমাদের লেটার আছে সবগুলো থেকেই এলোমেলো আসতে পারে। এরপরে স্মল লেটারের ক্ষেত্রে কিভাবে করবে? একই ভাবেই করবে। ধরো প্রথমে দেওয়া হলো এ, তারপরে দেওয়া হলো ডি, সি এবং বি, 4টি লেটার তোমাদেরকে স্মল লেটার দেওয়া হলো। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এই 4টি লেটারকে তোমরা সাজিয়ে লিখবে। প্রথমে আসে এ, তারপরে আসে বি, এরপর সি এবং সবশেষে ডি। এভাবে তোমরা স্মল লেটার গুলো সাজিয়ে লিখবে। এটাকে ইংলিশে কি বলা হয়? রিঅ্যারেঞ্জ। কি বলা হয়? রিঅ্যারেঞ্জ। তোমাদের ফার্স্ট টার্মে অথবা প্রথম সাময়িকে প্রথম মূল্যায়ন পরীক্ষায় কিন্তু এভাবে অ্যালফাবেট দিয়ে রিঅ্যারেঞ্জ থাকবে। এর পরবর্তীতে কিন্তু তোমাদেরকে অ্যালফাবেট রিঅ্যারেঞ্জ দেওয়া হবে না, ওয়ার্ড মিনিং বা ওয়ার্ড মেকিং থেকে রিঅ্যারেঞ্জ দেওয়া হবে। অর্থাৎ তোমরা যে ওয়ার্ডগুলো শিখবে সেই ওয়ার্ডের মধ্যে শব্দগুলোকে এলোমেলো করে দেওয়া হবে। এগুলো অবশ্য অনেক পরে আসবে, তার আগে তোমাদেরকে এই রিঅ্যারেঞ্জটা ভালো করে করতে হবে, তাহলে তোমরা পরেরগুলো ভালো মতো করতে পারবে। আর এরপরে আমাদের আজকে আরেকটা কাজ আছে, সেটি হচ্ছে অ্যাক্টিভ ইংলিশ। অ্যাক্টিভ ইংলিশের মধ্যে দেখো কি দেওয়া আছে, জয়েন দ্য লাইনস। জয়েন দ্য লাইনস তোমরা খেয়াল করলে দেখতে পাবে লাইনটা কিন্তু নেক্সট পেজের সাথে তোমাদেরকে করতে হবে। প্রথম পেজে জাস্ট অবজেক্টগুলো দেওয়া আছে এবং নেক্সট পেজে শব্দগুলো দেওয়া আছে, কিন্তু তোমরা হয়তো এগুলো পড়তে পারবে না কারণ তোমরা ওয়ার্ডগুলো শিখোনি, সেজন্য আমি তোমাদেরকে হেল্প করলাম। তোমরা ভিডিও দেখে দেখে আমার সাথে সাথেই এই কাজটা সেরে ফেলতে পারো, তাহলে তোমাদেরকে আর তোমার বাবা মার কাছ থেকে হেল্প নিতে হবে না।
প্রথমে দেওয়া আছে এ ডেস্ক, এ ডেস্ক। ডেস্ক মানে কি? যেটাতে বসে, যে আসবাবের বসে আমরা পড়ালেখা করে থাকি। এখানে কোন জিনিসটাকে তোমাদের ডেস্ক মনে হয়? এই জিনিসটা, যেখানে আমরা ফাইলপত্র রেখে থাকি, কাগজপত্র রাখি, আবার ওখানে আমরা কম্পিউটার রাখি, ল্যাপটপ রাখি, আবার ওখানে বসে আমরা পড়ালেখাও করে থাকি। এটাই হচ্ছে ডেস্ক। এই ডেস্কটা তাহলে এখানেই দেওয়া আছে, এ ডেস্ক, অর্থাৎ এখানে কথায় লেখা আছে, এখানে অবজেক্টটা ছবি দেওয়া আছে। তোমরা কি করবে, এখান থেকে একটা লাইন টেনে ডেস্কে নিয়ে যাবে। ডেস্কের পর আছে BALL, বল। বল শব্দের অর্থ কি? বল শব্দের অর্থ হচ্ছে বল, যেটা দিয়ে আমরা কি করি, খেলি। এই যে এখানে একটা বলের ছবি আছে, তাহলে এখান থেকে লাইনটা কানেক্ট করে এই যে যেখানে এ বল লেখা আছে তোমরা সেখানে নিয়ে যাবে। তারপরে দেওয়া আছে দেখো বুক, BOOK। বুক শব্দের অর্থ হচ্ছে বই, আর এখানে বইয়ের ছবি কোথায়? এখানে। এই বইয়ের ছবিটা থেকে তোমরা একটা লাইন টেনে বুক যেখানে লেখা আছে সেখানে পর্যন্ত নিয়ে যাবে। তারপরে বলা হয়েছে কাপ, কাপ, CUP, কাপ। কাপ শব্দের অর্থ, বাংলা অর্থ হচ্ছে পেয়ালা, কিন্তু আমরা পেয়ালা শব্দটা কখনোই ব্যবহার করি না, আমরা কিন্তু কাপই বলে থাকি। আর কাপটা সবার উপরে আছে, এটা ছবি। তাহলে এই কাপটা থেকে একটা লাইন টেনে এখানে যে কাপ লেখা আছে এখানে নিয়ে আসবে। ও আচ্ছা, এটা করে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ব্যাগ, BAG, ব্যাগ। ব্যাগ শব্দের অর্থ কি? থলে, বা আমরা যেটাকে ব্যাগও বলে থাকি। আর সেই ব্যাগের ছবি এখানে কোথায় আছে? ঠিক এখানে। এখান থেকে একটা লাইন টেনে আমাদের ব্যাগে নিয়ে যেতে হবে, যেখানে ব্যাগ লেখা আছে সেখানে নিয়ে যেতে হবে। তারপরে আছে বক্স, বক্স, BOX, বক্স। বক্স মানে হচ্ছে বাক্স, আর বাক্সটা কোথায়? এখানে সবার নিচে ছবিটা আছে, তাহলে এখান থেকে একটা লাইন টেনে বক্স যেখানে লেখা আছে সেখানে তোমরা নিয়ে যাবে। তারপরে দেওয়া আছে ক্যাট, ক্যাট, CAT, ক্যাট। ক্যাটের এখানে তোমরা, এখানে ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল, আর এখানে বিড়ালের ছবিটা আছে। তোমরা এখান থেকে একটা লাইন টেনে কোথায় নিয়ে যাবে? ক্যাট যেখানে লেখা আছে CAT ওখানে নিয়ে যাবে। এরপরে দেখো বলা আছে অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, APPLE। অ্যাপল শব্দের অর্থ কি? আপেল। এই যে আপেলের ছবি দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে একটা লাইন টেনে আপেলের এখানে নিয়ে যাবে। তারপরে সবশেষে দেওয়া আছে অ্যান অরেঞ্জ। অরেঞ্জ শব্দের অর্থ হচ্ছে কমলা, আর কমলার ছবি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখান থেকে একটা লাইন টেনে তোমরা লাস্ট যেখানে লেখা আছে অ্যান অরেঞ্জ ওখানে নিয়ে যাবে। ব্যাস, এটা কাজ শেষ। এরপরে চলো নিচে আমরা কি আছে সেটা একটু করে দেখি। বলা হয়েছে রিড অর্থাৎ পড়ো, বল, বুক, বক্স। আর এখানে ডট দেওয়া আছে, ডটটাকে তোমরা বল, বুক, বক্স এগুলোকে তোমরা লিখবে। এবং লেখার পরে এই যে নিচে যে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে শব্দগুলো বসিয়ে দিবে, যে শব্দটা মিসিং। যেমন OX মানে বক্স, বক্সের বিটা মিসিং, এখানেও বিটা মিসিং, BALL, এখানেও বিটা মিসিং, BOOK, বুক। তাহলে তোমাদের কাজ থাকলো অ্যাক্টিভ ইংলিশ 4 এবং 5 এই দুটো পেজ, সেই সাথে হ্যান্ডরাইটিং থাকলো 3 এবং 5। তোমাদের বাংলা হ্যান্ডরাইটিং থেকে 3 এবং 5 এই দুটো পেজ। এটুকুই আজকে তোমাদের হাতের লেখা এবং হোমওয়ার্ক থাকলো। আর রিয়ারেজটা তোমরা তোমার বাবা মাকে বলবে একটু করে তোমাদেরকে এলোমেলো করে কিছু বর্ণ দেওয়ার জন্য। প্রতিটা লাইনে 5টার বেশি অ্যালফাবেট থাকবে না, 5টি অ্যালফাবেট দিয়ে তারপর তোমরা ওটাকে সাজিয়ে লিখবে। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।